আষাঢ়ের এক সন্ধ্যা, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে। পাড়ার ক্লাব ঘরে জমিয়ে আড্ডা জুড়েছে তিনজন 40 বন্ধু, পুলু, কানু আর লোটন। কর্মক্ষেত্রে এরা সবাই সফল। সেখানে কেউ দেবদত্তবাবু আর কেউ বা সদানন্দ স্যার। এদের ভালো নাম ভালোভাবেই ব্যবহার করা হয় অন্য সবার কাছে। বন্ধুদের মধ্যে ডাক নামে ডাকাডাকিটাই বহাল রয়েছে। বেচারা লোটন, অমরনাথ যে তার পোশাকি নাম সেটা সবাই ভুলতে বসেছে। তার কোনো কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্রে তাই সফলতাও নেই। অমরনাথ নামটা অমর করে রাখার দায়িত্ব কারণ নেই। এ নিয়ে তার নিজেরও অবশ্য কোনো মাথা ব্যথা নেই। ওর ফরমাস খেটে পৈতৃক বাড়ির একটা ঘরে জীবনের এতটা সময় কাটিয়ে দিল, বাকি জীবনটাও এভাবেই কেটে গেলে হয়। স্ত্রী, সন্তান আর বৈভব, সেসব লোটনের কাছে আঙুর ফলটক। মাথাও নেই, তাই মাথা ব্যথাও নেই। তুমুল বৃষ্টির মধ্যে হঠাৎ এসে হাজির হলো ওদের আরেক বন্ধু, জীবন। যে জীবন হারিয়ে গিয়েছিল 3 বছর আগে। মুখে দাড়ির জঙ্গল, পরনে সাদা ধুতি আর চাদর। বন্ধুরা ধরেই নিয়েছিল এই জীবনে আর ওর দেখা পাওয়া যাবে না। সংসারী বন্ধুটি কিভাবে কোথায় হারিয়ে গিয়েছিল সেটাই এক বিরাট রহস্য হয়ে আছে বাকিদের কাছে। তাই জীবনের আশায় আশা দেখা দিল। সেই রহস্যের অন্ধকার হয়তো আজ দূর হয়ে যাবে, ওর স্ত্রী পুত্রের কষ্ট দূর হবে। জীবনের কোনো ডাক নাম নেই। সুললিত কণ্ঠে সে গল্প বলতে ওস্তাদ। সুকণ্ঠের অধিকারী লোকটা একটু চেষ্টা করলেই ভালো অভিনেতা হতে পারত বলে কেউ কেউ মনে করে। টিভি সিরিয়ালে চুটিয়ে অভিনয় করতে পারত। বানিয়ে গল্প বলার এক বিশেষ দক্ষতা ছিল। মিথ্যে জেনেও মুগ্ধ হয়ে সবাই শুনত সেই গল্প। গল্পের বাঁধুনি দেখে কেউ কেউ বলতো, জীবন চেষ্টা করলে উঁচু দরের গল্পকার হতে পারত। সেই জীবনকে এতদিন পর পেয়ে তার কাছে একটা গল্প শুনতেই সবাই উন্মুখ হয়ে উঠল। বাবলু বলে উঠল, জীবন, এই ঘনঘোর আষাঢ়ে একটা গল্প হয়ে যাক, কি বলিস? জীবনের গলার স্বর এতদিনে বেশ বদলে গেছে। 3 বছর সময় তো কম নয়। ইতিমধ্যে কোনো অসুখ বিসুখ হয়েছিল হয়তো। ভারী কর্কশ কণ্ঠে সে বলল, অমরনাথ মানে আমাদের লোটনও তো একটা গল্প বলতে শুরু করেছিল, ওটাই চলুক না? লোটন কুণ্ঠিত স্বরে বলল, কোথায় তোর গল্প আর কোথায় আমার গল্প? তাছাড়া গল্প নয়, সত্যি ঘটনা। এই মাত্র বলতে শুরু করেছি। সত্যি ঘটনাই বা মন্দ কি? কথায় বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সত্যি ঘটনাটা না হয় বলেই ফেল। এই লোটন, তোর ঘটনাটা শেষ কর, তারপরে জীবন তো রইলই। হ্যাঁ, যেটা বলছিলাম, সেবার তো মামার বাড়ি গেছি। গ্রাম নয়, মোটামুটি শহর, কৃষ্ণনগরের কাছে। বেকার মানুষ, সপ্তাহখানিক ছিলাম সেখানে। তো মামার বাড়ির খুব কাছেই MC মিত্র লেন। ছোট্ট একটা গলি, গোটা 40 বাড়ি দুদিকে রেখে গলিটা রাস্তায় পড়েছে। হঠাৎ লোকের মুখে মুখে শোনা গেল, কদিন ধরে সন্ধ্যের পর যখন তখন ধুতি পাঞ্জাবি পরা একটা লোককে দেখা যাচ্ছে। গলির পথিকদের দেখা দিয়ে কিছুক্ষণের মধ্যে আবার মিলিয়েও যাচ্ছে। অনেকে দেখেছে, অনেকে ভয়ও পেয়েছে। ভয়ে কেউ কেউ অজ্ঞান হয়ে গেছে। গলির পরেশবাবু একদিন তাকে দেখতে পেল, চিনতে পারল। লোকটি দীননাথ মান্না, ওই গলির বাসিন্দা ছিল। বাসিন্দা ছিল মানে পাস্ট টেন্স, হিন্দিতে যাকে বলে ভূতকাল, তাই তো? এই শুনুন, এই ফিল্ম করিস না তো, গলিটা দিয়ে গল্পটা এগোতে দে। ওদের নাক গলানো উপেক্ষা করেই লোটন আবার বলতে শুরু করে, কবছর আগে দীননাথ মান্না নামের ওই ব্যক্তি চাকরি থেকে অবসর গ্রহণ করে। এরপর থেকে নাকি ছেলে আর ছেলের বউয়ের আচরণ তার পছন্দ হচ্ছিল না। শেষে মানসিক অবসাদে ভুগতে ভুগতে একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ছেলে কিন্তু বাবার শ্রাদ্ধের আয়োজনে কোনো ত্রুটি রাখেনি। তখন মনে করা হয়েছিল পরলোকগত আত্মা শান্তি পেয়েছে।
এদিকে সেই ধুতি পাঞ্জাবি পরা লোকটি মাঝে মাঝেই দর্শন দিতে থাকলো। পাড়ার অনেকে মানতে রাজি নয় ওটা দীননাথের মূর্তি। পরেশবাবু সবাইকে ডেকে বোঝালেন, দীননাথ মান্না সারা জীবন ধুতি পাঞ্জাবি পরেছেন, ওটা অন্য কারো মূর্তি নয়। অপঘাতে মৃত্যু হওয়ায় অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। যে গলিতে জীবন কাটিয়েছেন তার মায়া কাটাতে পারেনি, মাঝে মাঝে একে ওকে দেখা দিয়ে ফেলছেন। এভাবে চলতে থাকলে যে কোনো দিন বড় অঘটন ঘটে যেতে পারে। শেষ পর্যন্ত পাড়ার সবাই একমত হলো, মতে প্রকাশ পেল এই আত্মার তৃপ্তির ব্যবস্থা করতে হবে। গয়ায় গিয়ে দীননাথের ছেলেকে পিণ্ডি দিয়ে আসতে হবে। পাড়ার বটুখুড়ো জোর দিয়ে বলল যে অনেক সময় দেখা গেছে গয়ায় পিণ্ডি দিয়েও এ ধরনের আত্মার তৃপ্তি পায়নি, বরং আরো বিগড়ে গেছে। আত্মাকে শায়েস্তা, মানে যাকে বলা যায় আত্মার শান্তির জন্য ভালো তান্ত্রিক ডেকে আনা উচিত। তান্ত্রিক এলে ওই আত্মারও সঙ্গতি হবে, আবার পাড়ারও শান্তি সস্তায়ন হয়ে যাবে। একসঙ্গে দুটো কাজ আর কি, দুটো উপকার, এক ডিলে দুই পাখি। বটুখুড়ো আরও জানালো, কবছর আগে তার চেনা একজন লোকের বাবা দুর্ঘটনায় মরে ভূত হয়েছিল। পাড়ায় উপদ্রব শুরু করে দিয়েছিল। এক তান্ত্রিক ডেকে এনে সেই বাড়িতে যথাযোগ্য যজ্ঞ করে তবে শান্তি ফিরেছিল। দরকার হলে বটুখুড়োই তান্ত্রিক আনার ব্যবস্থা করে দিতে পারে। পাড়ার সবাইকে নিয়ে এই আলোচনায় দীননাথের ছেলে জানালো, সে আর তার বউ কয়েকদিন আগে নাকি প্রেতাত্মাকে দেখেছিল, তবে তখন তার বাবা বলে চিনতে পারেনি। এখন বুঝতে পারছে দীননাথকেই তারা দেখেছে। আবার দেখলে হয়তো ভয় মরেই যাবে ওরা, তাই ভূত তাড়াতেই হবে। এজন্য তান্ত্রিক আনাই ভালো। গয়ায় পিণ্ডি দেওয়ার হাফ চান্স নিয়ে লাভ নেই। তান্ত্রিক আনার ব্যাপারে সবার সায় আছে। তান্ত্রিক আনার ব্যবস্থা করা হলো। উদ্যোগী অবশ্যই বটুখুড়ো। এক অমাবস্যার দিন বেছে নেওয়া হলো প্রেতাত্মা বিতরণের কাজে। কার্তিক মাসের শেষ, শীত পড়েনি, কিন্তু বেলা বেশ ছোট হয়েছে। এক বিকট দর্শন তান্ত্রিক সময় মতো এসে হাজির হলো। তার নির্দেশ আর প্রদত্ত ফর্দ অনুযায়ী সব জিনিস জোগাড় করা ছিল। আরো কিছু উপকরণ তান্ত্রিক তার বড় ঝোলায় ভরে এনেছে। ঠিক দুপুর 12টায় শুরু হলো অভিপ্রেত প্রেত কার্য। নানা মন্ত্র উচ্চারণ আর অঙ্গভঙ্গি সহকারে তান্ত্রিক বাবা সেই কাজ চালিয়ে যেতে লাগলো। সেই কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে পুরো পাড়া যেন ভেঙে পড়েছে দীননাথের বাড়িতে। তান্ত্রিকের কার্যকলাপ সকলেই খুঁটিয়ে দেখতে চেষ্টা করছে। এর আগে প্রেত বিতরণ যজ্ঞ অনেকেই দেখেননি। যারা দেখেছে তারা এমন পদ্ধতি আগে কখনো দেখেনি। তান্ত্রিক তার বিশেষ আসন ঘিরে 5টা মরার মাথার খুলি সাজিয়েছে। সাদা করটিগুলোর কপালে সিঁদুরের লম্বা তিলক। সেগুলো আবার মাঝে মাঝে আপনা আপনি এদিক ওদিক ঘুরছে, যেন তারা জীবন্ত। চোখের কোটর থেকে জ্বলন্ত নিবন্ত টর্চের মতো আলো ছড়াচ্ছে। কখনো নাকের গর্ত দিয়ে সাদা নীল ধোঁয়া বার করছে। মাঝে মাঝে যজ্ঞস্থল সুন্দর ধূপধুনোর গন্ধে আমোদিত হচ্ছে। কখনো দুর্গন্ধে চারিদিক ভরে উঠছে। কেউ কেউ ঘেন্নায় নাক কুচ করছে, অনেকে একটু একটু শিউরে উঠছে। একসঙ্গে অনেক লোক উপস্থিত থাকায় কারো ওপর ভয় তেমন ভাবে জাঁকিয়ে বসতে পারছে না, অথবা সবার সামনে ভীতু প্রতিপন্ন হতে চাইছে না। মনে মনে কিন্তু সবার কাছেই ব্যাপারটা বেশ ভয়। বেলা 2টোয় বটুখুড়ো বাড়ির দিকে হাঁটা দিল। দুপুরের আহার সেরে একটু নিদ্রা যাবে। ওইটুকু না হলে নাকি ভীষণ তার মাথা ধরে, শরীর খারাপ লাগে। আজ দিবা নিদ্রা একটু দেরিতেই শুরু করতে হবে। অনেকেই মন্তব্য করল, এমন প্রেত কার্য না দেখাই ভালো, আর দেখতে শুরু করলে পুরোটা দেখা উচিত, মাঝপথে চলে যাওয়া উচিত নয়। বটুখুড়ো বলে, ওসব মাদারিদের কথা, মাদারিকা খেল। বিভৎস খেলা দেখাবার সময় পাবলিককে ভয় দেখিয়ে তাদের ধরে রেখে বেশি রোজগারের ফিকির। তন্ত্রমন্ত্রের সঙ্গে এর কোনো সম্বন্ধই নেই। মাদারিরা ফালতু বোঝাবার চেষ্টা করে মাঝপথে চলে গেলে দর্শকের ক্ষতি হবে।
সে নাকি সবাইকে সম্মোহিত করে বেঁধে রেখে খেলা দেখায়। আরে বাবা, সম্মোহন অত সোজা? আর এটা তো একটা যজ্ঞ। তান্ত্রিক তো কাউকে সম্মোহিত করে রাখার কথা প্রচার করেনি। বিকেল 5টা নাগাদ কাজ শেষ হলো। তান্ত্রিক মশাই বিশাল এক হুঙ্কার দিয়ে জানালো দীননাথের আত্মা ত্রিসীমানায় আর কোনো দিন পা রাখবে না। দেখা গেল করটিগুলো আপনা আপনি উল্টে গেছে। যাওয়ার সময় আত্মা নাকি ওগুলোকে উল্টে দিয়ে গেছে। সে যে চলে গেছে এটাই তার বড় প্রমাণ। তারপর তান্ত্রিক মশাই তার ঝোলা গুছিয়ে কাঁধে নিয়ে উঠে দাঁড়াল। হাতে নিল বড় একটা ডাব। মুখটা কাটা, কিন্তু ছিপির মতো আটকানো। লোকের মুখে শুনেছি নিশি গভীর রাতে এমন ডাব নিয়ে করে হঠাৎ হঠাৎ কোনো লোকের নাম ধরে ডাকে। একে নাকি বলে নিশির ডাক। এক ডাকেই যদি কেউ সাড়া দেয়, নিশি তার আত্মাকে ওই ডাবের জলের মধ্যে ভরে ছিপি বন্ধ করে দেয়। নিশির ডাকে সাড়া দেওয়া লোকটি মারা যায়। পরে সেই ডাবে বন্দি আত্মা অন্য কোনো মরণাপন্ন লোকের দেহে চালান করে তাকে চাঙ্গা করে তোলে। তান্ত্রিক বাবা হয়তো দীননাথের আত্মাকে বন্দি করে অন্য কোথাও চালান করার জন্য নিয়ে যাচ্ছে। এতে দীননাথের পরিবার বা প্রতিবেশীর কোনো মাথা ব্যথা নেই। তাদের এলাকা প্রেতাত্মামুক্ত হয়েছে, এই যথেষ্ট। দীননাথের ছেলে যাজ্ঞিক তান্ত্রিককে প্রণাম করে প্রণামী দিতে গেল। বেশ মোটা টাকার অঙ্ক। তান্ত্রিক তা ঘৃণায় ফিরিয়ে দিল। সে নাকি অর্থ স্পর্শ করে না। কোনো শ্মশানের কালী মন্দিরে তা দান করে দিতে আদেশ করল। কাজের শেষে একটু জল মিষ্টিও গ্রহণ করল না। সেটুকুও নাকি তার রীতিবিরুদ্ধ। আর একটু অপেক্ষা না করে দীননাথের গৃহ ত্যাগ করল তান্ত্রিক। ডাব হাতে কলি বেয়ে এগিয়ে চলেছে তান্ত্রিক বড় রাস্তার দিকে। পেছনে দীননাথের সুপুত্র এবং সুপ্রতিবেশী আমরা কজন। সব মিলিয়ে জনসংখ্যা নেহাত কম নয়। মৃদু একটা কলরব সৃষ্টি হয়েছে সেই পদযাত্রায়। দীর্ঘদেহী তান্ত্রিক দীপ্ত পদক্ষেপে হেঁটে চলেছে। পেছনে আমরা তাকে অনুসরণ করছি, যেন করতে বাধ্য হচ্ছি। দুপাশে দুটো দুটো করে 4টে বাড়ি পেরিয়ে গেলেই বড় রাস্তা পড়বে। বালিকের বড় বাড়ির ডকে এসে দাঁড়ালো পটুকুড়ো। ওটাই তার বাড়ি। দিবানিদ্রা ততক্ষণে শেষ হয়েছে। জনকোলাহল কানে যেতেই বাইরে এসেছে। এসে দাঁড়াতেই তান্ত্রিক বাবার চোখ পড়ল সরাসরি বটুকুড়োর চোখে। চোখ তো নয়, রোষায়িত ঘূর্ণিত লোচন। দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে চিৎকার করে বটুকুড়ো বাড়ির ডকেই শুয়ে পড়ল। আমরা সবাই ঝাঁক বেঁধে হাজির হলাম তার কাছে। আমাদের অলক্ষ্যে আরো একজন সেখানে উপস্থিত। সে হলো মৃত্যু। গোঙাতে গোঙাতে 5 মিনিটের মধ্যেই কুড়োর দেহ নিথর হয়ে গেল। সাময়িক বিহ্বলতা কাটিয়ে সঙ্গীত ফিরে পেতেই আবার তান্ত্রিক বাবার খোঁজ করতে লাগলাম, যদি বাঁচানো যায় এই আশায়। আর তার দেখা পেলাম না। হয়তো বড় রাস্তায় গিয়ে লোকের ভিড়ে মিশে গেছে, আমরা খেয়াল করতে পারিনি। আমাদের মনোযোগ ছিল যে বটুকুড়োর দিকে। লটন, এবার তো বলবি যে ওই তান্ত্রিক ডাবের মধ্যে বটুকুড়োর আত্মা নিয়ে গেছে। হ্যাঁ, তুইও তো দেখছি ভালো একটা ভৌতিক আষাঢ়ে গপ্প ফেঁদেছিস। এই শুনতে কিন্তু খারাপ লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আষাঢ়ি গল্প নয়, একদম সত্যি, একেবারে খাঁটি সত্যি। লোটনের গল্প? তুই সত্যি বলছিস কি করে জীবন? একটু স্বর নামিয়ে জীবন বলতে শুরু করলো। লোটন যার কথা বলছে তার নাম গনু তান্ত্রিক। গনুর হঠাৎ খেয়াল হলো যে তান্ত্রিক হবে, এর জন্য তন্ত্র সাধনা করবে। যেমন ভাবা তেমন কাজ। এক গুরু ধরে শ্মশানে শ্মশানে সাধনা শুরু করলো। সাধন মার্গে ক্রমশ এগিয়ে চলল। এক সময় মৃতদেহের ওপর বসেও সাধনা শুরু করলো, যাকে বলে সব সাধনা, জানিস তো তোরা। বড় কঠিন সে কাজ। মরা মানুষের আত্মা নিয়ে নাড়াচাড়া কি আর সহজ কথা? ঠিকভাবে করলে তুই সফল তান্ত্রিক হয়ে যাবি, কিন্তু একটু এদিক ওদিক হলেই গন্ডগোল। প্রেতাত্মার কবলে পড়ে যেতে পারিস, মোড়ে ভূত হয়ে যেতে পারিস। আরো বিভৎস ব্যাপার, মারাত্মক ভয়ের কথা, মরলেও তোর দেহটা কিন্তু থেকে যাবে। লোকে তোকে জল জ্যান্ত মানুষ বলেই ভাববে,
দেহটা তোর, কিন্তু তাতে তোর আত্মার বদলে থাকবে কোনো একটা অন্য লোকের আত্মা। প্রায় মানুষের মতোই কাজ করতে পারবি, মরে গেলি অথচ মরেও শান্তি পেলি না। গনুরও ঠিক সেই দশাই হলো। গণতান্ত্রিকের কথা তুই জানলি কি করে? এই চুপ কর না, আগে সবটা শোন মন দিয়ে, তারপরে কথা বলবি। এই অত ফালতু বকবক করবি না। হ্যাঁ, যা বলছি তা তোদের সবটা শুনতেই হবে। হ্যাঁ, গরুর মতো এই আধা তান্ত্রিকদের একটা ভয়ঙ্কর যন্ত্রণা। সেই দশা থেকে মুক্তি পেতে ছটফট করে, মুক্তি সহজে মেলে না। ওই রকম মুখ কাটা ডাব তাদের হাতে ধরিয়ে দেয়। গরুর হাতে একটা ডাব ধরিয়ে দেওয়া হলো। যদি 108 আত্মা ডাবে বন্দি করতে পারে তবে তার দেহ খোলস পড়ে থাকবে, প্রেতাত্মা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। 12 ঘন্টার মধ্যে সেই মৃতদেহ সৎকার করে ফেলতে হবে, না হলে অন্য আরেক আত্মা আবার তাতে সেধিয়ে যাবে। আরো ভয়ঙ্কর হতে পারে সেই আত্মা। গনু তন্ত্র সাধনা সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু অনেক দূর এগিয়েছিল। সাধনায় একদিন সামান্য একটু ত্রুটি হয়ে গেল, দেহ চলে গেল আত্মার হাতে। সাধনার পথে এসে ততদিন গুরুর কাছে রক্তাম্বর লাভ করেছে। যাই হোক, মুক্তির একমাত্র উপায় হিসাবে গুরু তার হাতে মন্ত্রপুত একটা ডাব ধরিয়ে দিল। শুরু হয় তার ডাবের মধ্যে আত্মাবন্দীকরণ। ঘটনাচক্রে দীননাথের বাড়িতে ডাক পড়ে সেই গনুর। দীননাথ কিন্তু সত্যি ভূত হয়েছিল। গনুর গুণে দীননাথ সত্যি মুক্তি পেয়েছিল, কিন্তু সঙ্গে সেই মন্ত্রপুত ডাব আনতে ভোলেনি। সুযোগ বুঝেই ওই বুটো খুড়োর আত্মা সেই ডাবে ভরে নিয়েছিল। বটুখুড়োই তো বুঝি গণতান্ত্রিকের 108তম শিকার নাকি? না, গনুর 108তম শিকার হতভাগ্য আরেকজন। সেই হতভাগাও তন্ত্র সাধনা শুরু করেছিল। রক্তাম্বরের অধিকারী হয়নি সে তখনও, শ্বেত বসনধারী ছিল। প্রেত হয়ে সে 108 আত্মা বন্দি করে নিজে মুক্তি পাওয়ার ক্ষমতা লাভ করেছে। আচ্ছা, তুই এত কথা বলছিস কি করে? হ্যাঁ, সেই হতভাগাটাকে তুই চিনিস নাকি? খুব ভালো করে চিনি। সে এখন আত্মার সন্ধানে স্থানে স্থানে ঘুরে বেড়াচ্ছে। 107 আত্মা বন্দী হয়ে গেছে, বাকি মাত্র একটা। তা সে লোকটি কি? লোকটি তোদের সামনেই হাজির হয়েছে। হ্যাঁ, সে লোকটি আমি শেষে এখানেই এসেছি। 108তম আত্মাটা আমি এখান থেকেই নিয়ে যাব ঠিক করেছি। ঠিক করে নে, তোদের মধ্যে কে আমাকে মুক্তি দিবি? জীবনের কথা শুনে সবাই আঁতকে উঠল। ভয় কাঠ হয়ে তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই। জীবন আবার বলে উঠল, আত্মা নেওয়ার ব্যাপারে আমি একটা নীতি ঠিক করে নিয়েছি। যারা আমার চেনা জানা তাদের কাছে যাচ্ছি, যাদের আত্মা নিচ্ছি এই সংসারে তাদের কোনো মূল্য নেই। যাদের আত্মা নিলে তাদের সংসারের তেমন কিছু ক্ষতি হবে না। তাদের জন্য 2 দিনের বেশি কাঁদবারও কেউ নেই। বেছে বেছে তাদেরই নিচ্ছি যারা এই পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি পেলেই বেঁচে যায়, যাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, জীবন ধারণের কোনো আগ্রহ নেই। সংসারে যার এতটুকুও প্রয়োজন আছে এমন কারোর আত্মা কিন্তু আমি আজ পর্যন্ত নিইনি। বাবলু কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে গো গো একটা আওয়াজ ছাড়া আর কিছুই বেরোলো না। জীবন আবার বলল, যদিও আগে বলেছি, ঠিক করে নে তোদের মধ্যে থেকে কে আমাকে মুক্তি দিবি। সত্যি কথা বলতে কি, কেউ স্বেচ্ছায় এগিয়ে আসে না। তোদের ঠিক করতে হবে না, আমি ঠিক করে রেখেছি যে কোন আত্মাটাকে আমি নেব। এ কথা বলেই জীবন ঝোলা থেকে মুখবন্ধ কাটা ডাব বার করল। ছিপির মতন মুখটা খুলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। হঠাৎ লোটনের মধ্যে একটা বদল চোখে পড়ল। লোটনের শরীরটাকে যেন কেউ টানছে। লোটন প্রাণ ভয় খুব জোরে চেঁচিয়ে উঠল, কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ একটা দমকা হাওয়ার মতন লোটনের আত্মা গিয়ে প্রবেশ করলো ওই ডাবের ভিতর।
লোটনের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। ঘরের মধ্যে উপস্থিত সবাই দেখল জীবনের শরীরটা যেন আস্তে আস্তে হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে।